সবাই আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো স্যার? জি স্যার। ওকে। এবং এটা ইনশাআল্লাহ ভালো। স্যার সবাই কেমন আছেন? তো এটা ছিল আপনাদের প্রথম মডেল টেস্টের কোশ্চেন। স্যার কোশ্চেনটা কি খুব কঠিন ছিল স্যার? আচ্ছা, বাই দ্য ওয়ে, মাঝারি লেভেলের ছিল স্যার। রিকম্বিনেন্ট ডিএনএ
তো আপনাদের পরীক্ষায় আপনারা যারা কোশ্চেন অ্যান্সার করছেন তাদের মেজরিটির যে প্রবলেম ছিল তারা হচ্ছে ক আর খ নাম্বার কোশ্চেনে স্ট্রাগলিং করছেন। ক আর খ ঠিক মতো আপনারা অ্যান্সার করতে পারেন নাই, আপনাদের ক আর খতে ইস্যু ছিল। যে এটা হয় তখনই যখন হচ্ছে প্রপারলি আপনারা পড়েন না। তো আমার সাজেশন থাকবে যে আপনারা যখনই প্রশ্ন পড়বেন ডিটেলসে পড়ার চেষ্টা করবেন, আর ক আর খ অ্যান্সার এটা কিভাবে লিখবেন সেটা রিগার্ডিং আমি হচ্ছে আপনাদেরকে গাইডলাইন আজকে প্রোভাইড করব। তো সেটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখানে একটা স্টেম ছিল, একটা প্যাসেজ ছিল। স্যার আমি তো ভাবলাম আমি লেট, তো সবসময় লেট করি সবকিছুতেই, অনলাইন অফলাইন বলেন। তারপর আপনারা এখনো হচ্ছে যে লিঙ্ক দেওয়ার আসলে একটু টাইম লাগে, যাই হোক আমারই দোষ। তো এখানে ছিল যে শালীন খুব অসুস্থ, তার অপারেশন করার জন্য ডাক্তার একটি বিশেষ পদ্ধতির অপারেশনের কথা বললেন যা সনাতন পদ্ধতি নয় এবং এতে কোনো রক্তপাত হবে না, ব্যথা হবে না এবং রোগীকে অজ্ঞান করারও কোনো দরকার নেই। শালীন তৎক্ষণাৎ অপারেশনের জন্য রাজি হলো। তো এটা ডেফিনেটলি ক্রায়োসার্জারির বিষয় মেনশন করছে, ঠিক আছে? ক্রায়োসার্জারির বিষয়গুলো মেনশন করছে, ক্রায়োসার্জারির বিষয়গুলো মেনশন করছে এই জায়গায়। এখন এই জায়গাটাতে আপনি যদি দেখেন যে রিকম্বিনেন্ট ডিএনএ, তারপরে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর রিকম্বিনেন্ট ডিএনএটা কি এটা আপনারা সবাই জানেন যে একাধিক যে জিন থাকে সেখান থেকে হচ্ছে যে ডিএনএ কাট করে যখন মানে একাধিক নতুন ডিএনএ মানে অন্য কোনো জিন থেকে ডিএনএ গুলোকে এক্সট্রাক্ট করে যখন নতুন আর একটা ডিএনএ প্রডিউস করা হয় সেটাকে মূলত রিকম্বিনেন্ট ডিএনএ বলে। লাইক ইনসুলিন এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে যে ডিএনএ গুলো ব্যবহার করি। তো এটা যারা প্রপারলি অ্যান্সার করছেন ফুল মার্কস পাইছেন। তারপরে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এ ব্যবহৃত ডেটা গুলো কি ব্যাখ্যা করো। স্যার বায়ো ইনফরমেটিক্স আজকের ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে বায়ো ইনফরমেটিক্স রিগার্ডিং একটা হচ্ছে পিডিএফ আমি গ্রুপে শেয়ার করব, ওইটা আপনারা গো থ্রু করবেন। ওইটা গো থ্রু করলে আপনার মোটামুটি বায়ো ইনফরমেটিক্স এ ব্যবহৃত ডাটাগুলো কি কি সেই বিষয়গুলো আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? যে কোন কোন ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স এর ডেটা ব্যবহার করা হয়, মানে বায়ো ইনফরমেটিক্স এ ব্যবহৃত ডেটাগুলো কি কি। তো স্যার আমি একটু বলতেছি, একটু শুনেন স্যার, নোট ডাউন করে রাখছি। বায়ো ইনফরমেটিক্সে যে ডাটাগুলো ব্যবহার করা হয় তার ভিতরে এক নাম্বার হচ্ছে জিনোমিক ডেটা, ঠিক আছে? জিনোমিক ডেটা। তারপরে হচ্ছে আমি আপনাদের গ্রুপের মধ্যে এটা একটু পোস্ট করতেছি, দেখেন স্যার। আপনাদের গ্রুপে অলরেডি আমি পোস্ট করে দিছি, দেখেন। বায়ো ইনফরমেটিক্স এর ডেটা, ওকে? এখানে জিনোমিক ডেটা আছে, তারপর হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্টোমিক ডেটা, তারপর হচ্ছে প্রোটিওমিক ডেটা, তারপর মেটাবোলোমিক ডেটা, তারপরে স্ট্রাকচারাল ডাটা, তারপর হচ্ছে ক্লিনিক্যাল এন্ড ফিনোটাইপিক ডাটা, তারপর হচ্ছে ইন্টারঅ্যাকশন ডাটা। তো এই জিনিসগুলো আসলে লেখা দরকার ছিল, যেগুলো আসলে মিস হয়ে গেছে। তো ব্যাপার না, সেটার আমি হচ্ছে ইনস্ট্রাকশন আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি, সেটা একটু গো থ্রু করবেন, এটা আপনাদের কাজে দিবে। গ নাম্বার, উদ্দীপকের উল্লিখিত বিশেষ পদ্ধতি অপারেশন মানে বিশেষ পদ্ধতির অপারেশনের প্রক্রিয়া বর্ণনা করো। এখানে ক্রায়োসার্জারিতে কিভাবে মানে অপারেশন করা হয় সেগুলো আপনারা লিখবেন। এখন অনেকে কি করে যে একদম সবকিছু থরলি লিখতে থাকে, তো আপনারা এটা পয়েন্ট পয়েন্ট দিয়ে আপনি হচ্ছেন ক্রায়োসার্জারির এই বিষয়গুলো লিখবেন, যে কিভাবে ক্রায়োসার্জারি ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলো পয়েন্ট আকারে লিখবেন। পয়েন্ট আকারে যদি না লেখেন, লাইক আপনি এভাবে করে পয়েন্ট দিয়ে লিখবেন যে আপনার আপনার এই জায়গাটাতে আপনি এভাবে করে পয়েন্ট দিয়ে লিখবেন যে ক্রায়োসার্জারিতে লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়, ঠিক আছে? লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়, বা আপনি এভাবে করে শুরু করলেন
আপনি পয়েন্ট দিয়ে এভাবে পয়েন্ট দিয়ে লিখতে হবে, ঠিক আছে? লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়, তারপর হচ্ছে আর্গন গ্যাস ব্যবহার করা হয়, তারপর কি করা হয়, কত ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার সেট করা হয়, লিকুইড নাইট্রোজেন কিভাবে ইনজেক্ট করা হয়, তারপর কোন ধরনের ম্যাটেরিয়ালস এর মাধ্যমে, লাইক কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় এই লিকুইড নাইট্রোজেনকে স্প্রে করার জন্য, যেমন ক্রায়োপ্রোব ইউজ করা হইতে পারে বা ক্রায়োজেনিক স্প্রে ইউজ করা হইতে পারে। এই বিষয়গুলো পরীক্ষার খাতায় আপনি পয়েন্ট আকারে লিখবেন, এগুলো বুঝানোর আমার কোনো দরকার নাই, এগুলো আপনারা সবাই জানেন এবং আপনারা সব ঠিকঠাক মতো, ঠিক আছে, ঠিকঠাক মতো লিখছেন স্যার সবাই। আপনাদের এগুলো সবকিছু পয়েন্ট আকারে স্যার লেখা উচিত। তো আপনারা যারা পয়েন্ট আকারে লিখবেন, সুন্দর করে লিখবেন, তাহলে হচ্ছে ফুল মার্কস আসসালামু পাবেন। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা এটা পয়েন্ট আকারে লিখতে হবে। এখন আপনারা যদি পয়েন্ট আকারে না লেখেন তাহলে হচ্ছে আপনারা কখনোই ফুল মার্কস পাবেন না। তো এই জন্য স্যার আপনাদের নাম্বার 1 বা 2 ডিডাক্ট করা হয়েছে। আর অনেকে লিখছেন, সবকিছু ঠিক লিখছেন, কিন্তু যুক্তিযুক্ত লেখা লেখেননি, যেটা লেখা দরকার ছিল। লাইক লিকুইড নাইট্রোজেন স্প্রে করতে হয়, তারপর আর্গন গ্যাস ইউজ করতে হয়, তারপর কত ডিগ্রি সেন্টিগ্রেডে এই লিকুইড নাইট্রোজেনটা ইউজ করা হয়, তারপর এটা হচ্ছে যে কিভাবে কাজ করে, কিভাবে সেলকে ডিস্ট্রয় করে। তো সেই বিষয়গুলো আপনারা কিন্তু উল্লেখ করেন নাই। তো ওই রিগার্ডিং এখনই আপনাদেরকে আমি একটা ক্রায়োসার্জারি পিডিএফ শেয়ার করতেছি, একটু দেখেন স্যার। দেখেন আপনাদেরকে আমি একটা শেয়ার করছি, আপনারা যদি ভালো মতো দেখেন, ক্রায়োসার্জারির একটা ফাইল শেয়ার করছি আপনাদের সাথে। ঠিক আছে, আমি এটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে জিনিসটা ফ্রুটফুল বেশি হবে। যে ক্রায়োসার্জারি দেখেন, আপনারা যখন ক্রায়োসার্জারি নাম্বারের কোশ্চেনটা লিখছেন, তো সেটার একটা প্রপারলি ডেফিনেশন লিখতে হবে যে আসলে ক্রায়োসার্জারি কাকে বলে। তো আপনি যদি ডেফিনেশন প্রপারলি না লেখেন তাহলে আপনার পরীক্ষায় নাম্বার পাইতে কষ্ট হবে। তো যখনই আপনি, আর পরীক্ষায় কোশ্চেনের অ্যান্সার কেমনে শুরু করবেন, যেমন আপনার উদ্দীপকে যে কোশ্চেনটা ছিল গ নাম্বারে আপনার ফার্স্টে বলতে হবে যে উদ্দীপকটা আসলে কিসের ছিল। উদ্দীপকে আপনি লিখবেন যে উদ্দীপকটা মূলত হচ্ছে ক্রায়োসার্জারির ছিল। অ্যাকর্ডিং টু দ্য স্টেম, the stem is belong to cryosurgery, এরকম টাইপের কথা আপনাকে আগে মেনশন করে দিতে হবে, যাতে এক্সামিনার বুঝে যে আপনি স্টেমটা বুঝছেন এবং স্টেমটাতে কি বোঝানো হয়েছে সেই কথাটা আপনি ভালো মতো বুঝছেন। তো অনেকে করে কি, যে তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তারা বলতেছে নিম্নে উদ্দীপকে বিষয়টি আলোচনা করা হলো, এবং এই উদ্দীপকে আলোচনা করতে করতে পুরো প্রশ্নের অ্যান্সার দেওয়া শেষ হয়ে যায়, কিন্তু আসলে উদ্দীপকটা কিসের জন্য সেই জিনিসটা মেনশন করে না। তো এই জিনিসটা যারা মেনশন করেন না তাদের জন্য কিন্তু নাম্বার ডিডাক্ট হবে। তো এটা হচ্ছে প্রথমেই আপনাকে মেনশন করতে হবে যে আসলে স্টেমটা বা সৃজনশীল প্রশ্নটা কিসের জন্য। তো আমি আপনাদেরকে যে পিডিএফ এর নোটটা শেয়ার করছি, এই পিডিএফ এর নোটটা ভালো মতো আপনারা গো থ্রু করবেন। এখানে ক্রায়োসার্জারি রিগার্ডিং সবকিছু সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে? তারপর দেখেন এই যে ক্রায়োসার্জারির প্রক্রিয়া, এইভাবে আপনার উপরে লিখে নিতে হবে ক্রায়োসার্জারির প্রক্রিয়া। আমার দেখায় একটা খাতাও পাই নাই যারা এইভাবে করে পয়েন্ট আকারে লিখছে। এখন আপনি যদি এভাবে পয়েন্ট না লেখেন, আমি কেমনে আইডেন্টিফাই করব যে আপনি আসলে ক্রায়োসার্জারির যে প্রক্রিয়াটা লিখছেন। তো এই জিনিসগুলো আপনাকে হচ্ছে পয়েন্ট আকারে দিতে হবে।
তারপর হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট, যে আপনার ক্রায়োসার্জারির জন্য কি কি লাগবে, কোষ ধ্বংসের মেকানিজম, তারপর পদ্ধতি সরাসরি স্প্রে ক্রায়ো প্রোবের মাধ্যমে টার্গেটেড টিস্যুতে ঠান্ডা কি বলা হয় মানে টিস্যুতে হচ্ছে যে লিকুইড নাইট্রোজেন প্রয়োগ করা হয়, ঠিক আছে, এগুলো আপনাকে উল্লেখ করতে হবে। তারপর কোন কোন ক্ষেত্রে এটা ইউজ করা হয়, প্রয়োগের ক্ষেত্র, এই এতটুকু পর্যন্ত আপনি যদি ঠিকঠাক মতো লেখেন তাহলে আই গেস আপনার নাম্বার পাইতে 3-3 পাওয়া আপনার জন্য কোনো ঘটনাই না। তো এই নোটগুলো একটু কাইন্ডলি ফলো করবেন। আর কিভাবে লিখতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমি অর্ডার ওয়াইজ দিছি, ঠিক আছে। তারপর এখানে সবকিছু সুন্দর মতো স্যার উল্লেখ করা আছে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার, আমাকে বলেন স্যার, কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার? No, sir. ওকে, আর স্যার এগুলো থিওরিটিক্যাল লেখা। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা চ্যাপ্টার 1 থেকে কোশ্চেনের অ্যান্সার দিব, চ্যাপ্টার 1 এ কিন্তু কোশ্চেনে আপনাকে অনেক সময় ফুল নাম্বার নাও দিতে পারে। ফুল নাম্বার যদি পাইতে হয় আমি যে সিস্টেমে বলছি, যে নোটটা শেয়ার করছি, সে যে পিডিএফ গুলো শেয়ার করছি সেগুলো একটু কাইন্ডলি আপনারা দেখবেন, ঠিক আছে। আমি আরো কয়েকটা ইম্পর্টেন্ট টপিকের পিডিএফ আপনাদের সাথে আজকে লাইভ ক্লাস শেষ হলে শেয়ার করব, আপনারা এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রত্যেকটা চ্যাপ্টারই প্রত্যেকটা সলভ ক্লাস হওয়ার পর যে যে টপিক গুলো খুবই ইম্পর্টেন্ট ওইটা রিগার্ডিং আমি আপনাদের সাথে পিডিএফ শেয়ার করবো, ওগুলো আপনারা দেখে নেবেন। যেমন আজকে চ্যাপ্টার 1 এর সবগুলো ইম্পর্টেন্ট পিডিএফ আমি আপনাদের সাথে শেয়ার করে দিব স্যার। ওকে, তারপর আমরা আমাদের কোশ্চেনে আসি। এরপর এটা দেখেন, উল্লেখিত বিশেষ পদ্ধতির সুবিধা অসুবিধা আলোচনা করো। তো সুবিধা অসুবিধা অলরেডি এখানে বলে দিছে, আপনারা সুবিধা অসুবিধা লিখছেন, কিন্তু ওই সুবিধা অসুবিধা আসলেই যে পৃথিবীতে এক্সিস্ট করে কিনা সেটা নিয়ে কিন্তু মারাত্মক লেভেলের ডাউট আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে লোকাল অ্যানাস্থেসিয়ার প্রয়োজন কম হয়, এই যে আপনারা ডিরেক্ট লিখছেন যে ব্যথা অনুভব হয় না, বা ব্যথা অনুভব হয় না, কেন ব্যথা অনুভব হয় না, এই বিষয়গুলো আপনাকে কিন্তু মেনশন করতে হবে। তারপরে হচ্ছে খরচ কম, ঠিক আছে, সাশ্রয়ী, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে ঝুঁকি, সুবিধা অসুবিধা, যে পিগমেন্টেশন, তারপর পুনরাবৃত্তি, বিরল জটিলতা, টিস্যু ড্যামেজ, এই বিষয়গুলো আপনাকে হচ্ছে সুন্দর মতো পয়েন্ট আকারে লিখতে হবে। যারা সুন্দর মতো লিখতে পারছেন তাদেরকে আমি নাম্বার ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। নাম্বারের ব্যাপারে একটু কিপটা আমি করছি, আমি যে একটু স্ট্রিক্টলি খাতা দেখছি, কারণ আমি মডেল টেস্টের খাতা দেখার সময় খুবই স্ট্রিক্টলি খাতা দেখি, ঠিক আছে। তো আমি আসলে যেখানে আপনারা ফ্লেক্সিবিলিটি নাম্বার পাবেন ওই নাম্বারগুলো ডিডাক্ট করে রাখি, বোর্ড পরীক্ষায় হয়তো পাবেন। তা আমি আসলে চাই যে আমার কাছে যারা মডেল টেস্ট দিচ্ছে তারা যখন বোর্ড পরীক্ষা অ্যাপিয়ার হবে তারা যেন একদম খুব সুন্দরভাবে লেখে, যেখানে টিচার হচ্ছে কোনো কলম বসানোর সুযোগ না পায়, ঠিক আছে। এই তো সুযোগ সুবিধা, এটা তো বলার কিছু নাই, সুবিধা আলোচনা করা হয়েছে। এরপর স্যার করিম সাহেবের গবেষণা প্রতিষ্ঠানে তুলনামূলক কম শ্রম ও অর্থ ব্যয়ে দ্রুত ফসলের কীট প্রতিরোধক বীজ উদ্ভাবন করা হয়। উক্ত প্রতিষ্ঠানের ল্যাবে প্রবেশের জন্য কর্মকর্তাদের দরজায় অঙ্কিত একটি চোখের উপর দৃষ্টি রাখতে হয়। স্যার এখানে ন্যানো টেকনোলজি কাকে বলে সেটা হচ্ছে আপনারা দেখবেন, ন্যানো টেকনোলজি কাকে বলে এটা প্রপার ডেফিনেশন সবাই ঠিকঠাক মতোই লিখছেন, যে ন্যানোমিটার স্কেলে যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করা হয় তাকে ন্যানো টেকনোলজি বলে। তারপর বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার যারা অ্যাকুরেটলি লিখছেন তারা 2-2 পাইছেন, যারা লিখতে পারেন নাই বা যারা লিখতে পারেন নাই তারা 0, আর যারা কাছাকাছি লিখতে পারছেন তাদেরকে 1 দিছে। তো সবচেয়ে বেশি পাইছে 0 এটাতেই। বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার, বায়ো ইনফরমেটিক্স কিসের জন্য ব্যবহার করা হয়, ড্রাগ ডেভেলপমেন্টে ইউজ করা হয়। তারপরে হচ্ছে জিন অ্যানালাইসিস এর করার জন্য ব্যবহার করা হয়। তারপর নতুন প্রজাতি উদ্ভাবনের জন্য হচ্ছে এই কি বলে যে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। এই কথাগুলো 4-5টা পয়েন্ট আপনি যদি লাইক 1, 2, 3, 4 এভাবে করে পয়েন্ট দিয়ে লিখতেন তাহলে আপনি হচ্ছেন ফুল মার্কস পাইতেন। তো আমি আপনাদেরকে বায়ো ইনফরমেটিক্স এরও একটা নোট পাঠাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন স্যার।
স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর, বলেন প্লিজ। স্যার 1-4 এই সুযোগ মানে সুবিধা অসুবিধা আলোচনা করতে বলছে, তো স্যার সুবিধা অসুবিধা তো 3-4টা পয়েন্টে লিখলে ছোট হয় 4-এর কোয়েশ্চেনে, তো সেক্ষেত্রে কি স্যার আইডেন্টিফাই করে মানে প্রথম প্যারা আইডেন্টিফাই করে দেন কি সংজ্ঞা দিয়ে তারপরে এগুলো লিখবো? মানে আপনাকে এখানে সুবিধা অসুবিধা বলছে, তো এখন কথা হচ্ছে যে আপনি তো অলরেডি কায়ো সার্জারিটা তো ফার্স্ট নাম্বার, কারণ আর ঘ একটা তো আরেকটার সাথে রিলেটেড থাকে। আপনি তো নাম্বারে তো অলরেডি এটা বলেই ফেলছেন যে ক্রায়ো সার্জারি কি, সবকিছু বলছেন। এরপরে সুবিধা অসুবিধা যদি অ্যাকুরেটলি আপনি ঠিকঠাক মতো লিখে দেন, আপনাকে 4-এ 4 দিতে বাধ্য। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি স্যার, এখানে থ্যাংক ইউ। এটা তো আসলে কোনো মনে করেন যে বাংলা বা হিস্ট্রির টপিক না যেখানে আপনাকে অনেক বড় বড় করে লিখতে হবে। এটা সায়েন্সের টপিক, আপনাকে সুবিধা অসুবিধা বলছে। আর অলরেডি আপনি ক্রায়োসার্জারির ব্যাপারে কিন্তু আগে অনেক কিছু এক্সপ্লেইন করে নিয়েছেন, অনেক কিছু এক্সপ্লেইন করছেন যে ক্রায়োসার্জারি কাকে বলে, ক্রায়োসার্জারি কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় এবং এটার প্রসেসটা কি, এগুলো কিন্তু গতে আপনি ইমপ্লিমেন্ট বলেই ফেলছেন। তার তো কোনো কিছু বলার নাই, এখন আপনি গ আর ঘতে সুবিধাগুলো বলবেন। তো অনেকে হচ্ছে অনেক বেশি লেখে, মনে করে যে ইতিহাসের মতো লিখলে নাম্বার ভালো পাওয়া যাবে। তো আপনি তো অলরেডি এক্সপ্লেইন করছেন, এখন সেম কথা আবার যদি রিপিট করেন ওইটাতে পেজই হচ্ছে ভরবে, তো আপনার সময় নষ্ট হবে। তো এই জন্য যদি এরকম রিলেটেড কোনো কোশ্চেন থাকে যে সেম কোশ্চেন ঘতেও আসতেছে, ক্রায়োসার্জারি দেখেন গতেও আসছে ঘতেও আসছে, এটা আমি ইচ্ছা করে এই কোশ্চেনটা দিছি যাতে আপনারা এটা রিলেট করতে পারেন, বা পরীক্ষার হলে এই টাইপের কোশ্চেন আসলে আপনি কিভাবে হচ্ছে অ্যান্সার দিবেন। তার প্রথম জিনিস হচ্ছে যে গতে যতটুকু অ্যান্সার কোশ্চেন শেষ, ঘতে যে সুযোগ মানে সুবিধা অসুবিধা বলছে জাস্ট ওইটা ডিসক্রাইব করলেই চলবে। ঠিক আছে, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন স্যার? জি স্যার। ওকে ফাইন। তো আমি স্যার আপনাদেরকে বায়োমেট্রিক্সটা পাঠায় দিছি, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাও আপনাদেরকে শেয়ার করতেছি নোট। ঠিক আছে স্যার, ওকে। তারপরে স্যার এই যে বায়োমেট্রিক্স আপনাদের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই যে রেটিনা ডিসপ্লে, এখানে যেটা বলা হয়েছে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তো আপনারা অ্যান্সার দিবেন বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্স কিভাবে অ্যান্সার দিবেন এটা একদম ডিটেলসে বলা আছে। ঠিক আছে, কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে, ডেফিনেটলি বায়োমেট্রিক্স ইউজ করা হয়েছে। তো ফার্স্টে আপনি উদ্দীপকে বলবেন যে উদ্দীপকে উল্লেখিত যে মানে উদ্দীপকটি মূলত বায়োমেট্রিক্স নিয়ে কথাবার্তা বলা হয়েছে, বা উদ্দীপকে যে এই যে কোশ্চেনটা যেটা দিচ্ছে উদ্দীপকে ল্যাবে প্রবেশে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, আপনি লিখবেন উদ্দীপকে ল্যাবে প্রবেশে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স এর আপনি সংজ্ঞা দিবেন, তারপর বায়োমেট্রিক্স এর ক্লাসিফিকেশন দিবেন যে দুই ধরনের আছে, একটা হচ্ছে আচরণগত আর একটা হচ্ছে শারীরবৃত্তীয়। তারপরে হচ্ছে ল্যাবে যেটা ইউজ করছে সেটা হচ্ছে রেটিনা ডিসপ্লে ইউজ করছে। তো বায়োমেট্রিক সিস্টেমে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, মানে বায়োমেট্রিক সিস্টেম কিভাবে তৈরি করা হয়, কিভাবে সেটা প্রয়োগ করা হয়, সেই বিষয়গুলো একটু উল্লেখ করবেন। এগুলো আমি পিডিএফ নোটটার মধ্যেও মেনশন করছি এবং আপনারা বই খুললেও পাবেন, কিন্তু পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন ওইভাবে করে আমি বায়োমেট্রিক্স এর নোটটা বানাইছি স্যার। ঠিক আছে, তারপরে হচ্ছে উদ্দীপকের আলোকে কিভাবে কীট প্রতিরোধক বীজ ও আবিষ্কার করা সম্ভব আলোচনা করো। স্যার বায়ো ইনফরমেটিক্স এটা ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কারণ স্যার বীজ আবিষ্কার করার কথা বলা হয়েছে। এখন আপনি মনে রাখবেন যে যখনই নতুন কোনো প্রজাতি আবিষ্কার করা বা নতুন কোনো প্রজাতি উদ্ভাবন করা বা জিন মডিফিকেশনের কথা থাকবে, সে জায়গায় কিন্তু কখনো বায়ো ইনফরমেটিক্স হবে না। অনেকে কিন্তু বায়ো ইনফরমেটিক্স দিচ্ছেন, এটার অ্যান্সার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কারণ মডিফিকেশন শুধুমাত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থ্রুতেই করা যায়, আদারওয়াইজ অন্য কোনো কিছু থ্রুতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্যার করা যায় না। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এজন্য দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিষয়টাও স্যার মেনশন করছি, মানে নোটটা পাঠাই দিছি স্যার। ওকে।
এবং এই যে এখানে বলছে উন্নত প্রজাতির যে মানে বীজ আবিষ্কার করা সম্ভব, এখানে আপনি ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি করা হয় যে ভালো প্রজাতির যে জেনেটিক যে স্ট্রাকচার আছে সেখান থেকে মানে কি বলে রেস্ট্রিকশন এনজাইমের থ্রুতে ওই জিনটাকে কাট করা হয় এবং সেটাকে অন্য আরেকটা প্রজাতির সাথে কি করা হয়, কাট করে অ্যাড করা হয় লাইগেসের থ্রুতে। এর ফলে যে নতুন প্রজাতিটা তৈরি হবে সেটা হচ্ছে মূলত কীট প্রতিরোধক একটা বীজে পরিণত হবে এবং ওইটা থেকে যে প্রজাতিটা তৈরি হবে সেটা হচ্ছে কি বলে ইনসেক্ট দ্বারা কখনো ইনফেক্টেড হবে না। তো এই বিষয়গুলো আপনারা সবাই জানেন, কিভাবে লিখতে হবে সেটা আমি নোটের মধ্যে আপনাদেরকে পিডিএফ এ পাঠাই দিছি। ঠিক আছে স্যার? তো এই ছিল আমাদের আমাদের আপনাদের এমন না যে আমাকে কোনো কিছু বুঝাইতে হবে। আপনারা মোটামুটি যারা মডেল টেস্ট কারা দিতে আসে, মোটামুটি যাদের প্রিপারেশন ভালো থাকে বা যারা মোটামুটি পড়ছে, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় যেটা আপনারা রিয়ালাইজেশন করছেন যে আপনারা জানেন, আপনারা সবাই জানেন, কিন্তু পরীক্ষার খাতায় সেটা কিভাবে প্রেজেন্টেবল করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে, সেটাই হচ্ছে এই মডেল টেস্টের মাধ্যমে আপনি শিখতেছেন। পরীক্ষার খাতায় আপনাকে অবশ্যই পয়েন্ট আকারে আপনাকে হচ্ছে টপিক মেনশন করে দিতে হবে, লাইক হচ্ছে সুবিধা, সুবিধাটা অবশ্যই ব্লু কালার দিয়ে লিখবেন, ওইখানে কোলন দিবেন এবং তার নিচে আন্ডারলাইন দিয়ে সুবিধাগুলো স্যার লিখবেন। তাহলে টিচার হচ্ছে যে ডিরেক্টলি ওই জায়গায় চোখটা পড়বে যে হ্যাঁ এই ভদ্রলোক হচ্ছে প্রত্যেকটা আমি আমার কোশ্চেনে যা যা চাইছি সেই জিনিসগুলো সে হাইলাইট করছে। এখন আপনারা এমন ভাবে লেখেন যে এটা টিচারের দায়বদ্ধতা হয়, খুঁজা খুঁজা দেখবে যে কোন জায়গায় কি আছে। এভাবে করে যদি লেখেন আপনাকে টিচার একটা অ্যাভারেজ নাম্বার দিয়ে চলে যাবে, ঠিক আছে? বেশি নাম্বার কিন্তু পাবেন না। যদি আমি যেমন বলছি যে সুবিধা লিখবেন, সুবিধার নিচে পয়েন্ট গুলো লিখবেন 1 2 3 4 দিয়ে লিখবেন, তাহলে দেখবেন আপনি যদি অ্যাকুরেটলি লেখেন তাহলে হচ্ছে যে আপনি নাম্বার পাবেন। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করতে চায় না, আরে আমি তো কিছু পারি না, আর আমি যদি সুবিধা আকারে দেখি লিখি তো আগে যেমন 1 2 পাইতাম এখন তো একটাও নাম্বার দিবে না। তো এই টেন্ডেন্সি যদি থাকে তাহলে আপনি একটা অ্যাভারেজ নাম্বার পাবেন যেটা আপনার এ প্লাস পাওয়াতে কখনো হেল্প করবে না স্যার। ঠিক আছে? তো স্যার এমসিকিউ স্যার আমরা শুরু করি যে কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠিত। এটার অ্যান্সার হবে স্যার সিমুলেশন তত্ত্ব। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত কোনটি ব্যবহৃত হয়, এটা হবে লিস্প। ওকে, তারপর ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রগুলো কি কি, মানে ক্রায়োসার্জারি ন্যানো টেকনোলজিটা দেওয়া যাবে? বুঝি না ন্যানো টেকনোলজি স্যার, নোটটা দেওয়া যাবে? ন্যানো টেকনোলজি। হ্যাঁ ন্যানো টেকনোলজি কি নোট লাগবে? জি স্যার, ওটা একটু বইয়ে কম দেয়া তো স্যার, তাই একটু দিলে ভালো আচ্ছা, হতো। আমি ন্যানো টেকনোলজি আর এআই এর আজকের ক্লাসটা শেষ করে আমি দিয়ে দিচ্ছি, আর আজকের ক্লাসের রেকর্ডিংটা কিছুক্ষণ পরে আমি গ্রুপে আপ করে দিচ্ছি। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ক্রায়ো সার্জারিতে যার কারো যদি কোনো কিছু নোটের সাপোর্ট লাগে আমাকে নক করবেন গ্রুপের মধ্যে, আমি অবশ্যই এটা শেয়ার করে দিব আপনাদেরকে। ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো ক্রায়োপ্রোব আর হচ্ছে ক্রায়ো মানে স্প্রে ডিভাইস। 3 এর অ্যান্সার হবে ক। কোনটি রোবটের ব্যবহার জটিল সার্জারিতে রোবটের ব্যবহার করা হয়? তারপর হচ্ছে ক্রায়ো, এটা হচ্ছে স্যার গ্রিক ওয়ার্ড, অনেকে ল্যাটিন দিছেন। এমসিকিউতেও অনেকে ডিজাস্টার গেছে, অপু 10-20 বইলা দাগাইছেন। তারপর হচ্ছে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয় কি লিভার ক্যান্সারে। তারপর হচ্ছে প্রথম মানুষবাহী মহাকাশ অভিযানের নাম কি, এটা হচ্ছে ভস্টক 1। বায়োমেট্রিক্স কোথায় ব্যবহার করা হয়? ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে ব্যক্তি শনাক্তকরণে। ভার্চুয়াল রিয়ালিটি, এটা হচ্ছে সবগুলাই হবে, বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়, 3D এফেক্ট, তারপর হচ্ছে হলো গিয়ে কম্পিউটার প্রযুক্তির সাথে রিলেটেড এটা। স্যার কারো যদি কোশ্চেন থাকে আমাকে বললেন কিন্তু। ভার্চুয়াল রিয়েলিটি স্যার সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত না? না, সিমুলেশন তত্ত্বের উপর তো প্রতিষ্ঠিত, যেখানে ভার্চুয়াল রিয়ালিটি কম্পিউটার প্রযুক্তির কথা বলছে, প্রযুক্তি তত্ত্বের কথা বলে নাই, কম্পিউটার তত্ত্বের কথা বলে নাই, কম্পিউটার প্রযুক্তির কথা বলছে। আপনি যদি দেখেন, আমরা যদি একটু উপরে যাই, জি স্যার।
এখানে কম্পিউটার জাস্ট তত্ত্ব বলছে, দেখছেন? জি স্যার। আর এখানে কম্পিউটার টেকনোলজির কথা বলছে। কম্পিউটার টেকনোলজির কথা বললে তো সেটা ডেফিনেটলি এখানে আসবেই। বুঝাতে পারছি স্যার জি স্যার। আপনাদেরকে? ওকে। তারপরে হচ্ছে উদ্দীপকে কোন প্রযুক্তিটির কথা বলা হয়েছে? উচ্চ ফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি করায় দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং দেশ থেকে বর্তমানে চাল রপ্তানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এটা ডেফিনেটলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কারণ দেখেন, গবেষণার মাধ্যমে তারা নতুন প্রযুক্তি মানে নতুন প্রজাতি অলরেডি বাইর করছে। নতুন প্রজাতি না বাইর করলে মনে করেন চাল রপ্তানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তা চাল মানে অলরেডি তারা নতুন প্রজাতি ডেভেলপ করে ফেলছে। তো এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যদি থাকতো উচ্চ ফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করছে এবং কোনো ধরনের আবিষ্কারের কথা উল্লেখ করে নাই, তাহলে এটার অ্যান্সার হইতো বায়ো ইনফরমেটিক্স। কিন্তু যেহেতু স্যার নতুন প্রযুক্তি আবিষ্কার করছে এবং এটার কারণে চাল কি করতেছে, এক্সপোর্ট করতেছে, তো সেটার জন্য এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে। তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এখানে 1 আর 2 হবে, জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায় এবং ইনসুলিন তৈরি করা যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে কখনো ব্যক্তি শনাক্ত করা যায় না স্যার। তারপর জীবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ঠিক আছে? তো জীবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এটা হচ্ছে এক কথায় বায়ো ইনফরমেটিক্স। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অর্থাৎ জীববিজ্ঞানের ডাটাগুলোকে বিগ ডাটা বলে। যখনই এটা টেকনোলজিতে ইমপ্লিমেন্ট করা হয়, ইনফরমেশন টেকনোলজিতে ইউজ করা হয়, সেটা মানে অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করা হয়, সেটাকে বায়ো ইনফরমেটিক্স বলে। তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জ্যাক উইলিয়ামসন, ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রবণতা মানে প্রধানত কোথায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে রোবোটিক্স। আর ন্যানো প্রযুক্তির সাথে সম্পর্কিত হচ্ছে এই সবগুলো স্যার: ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, জীববিজ্ঞান। তো এই হচ্ছে আপনাদের এমসিকিউ গুলোর অ্যান্সার। সবাই ক্লিয়ার তো স্যার? কারো স্যার, কোনো ডাউট জি আছে? স্যার। ডাউট আছে? স্যার আচ্ছা, একটা No, sir. কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার আপনাকে একটা কোশ্চেন দিছিলাম স্যার, সিকিউ, এটা একটু সলভ করে দিলে ভালো হয় স্যার। এটা জ্ঞানগুলো বুঝতেছি না আপনি কোথায় পাঠাইছেন আমাকে? স্যার। হোয়াটসঅ্যাপে স্যার। হোয়াটসঅ্যাপে পাঠাইছো? ও, জায়েদ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব অ্যান্সার তোমাকে। আর তুমি টেনশন করো না, আমি আসলে মানে তোমাদের ভিডিও এডিটিং করে ছাড়া তো দিতে পারবো না। ওই তোমরা ক্লাস পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এই উইকের মধ্যে চ্যাপ্টার 3 এর বাদ বাকি ক্লাসগুলো পেয়ে যাবে। আর প্রিভিয়াস ক্লাসগুলোতে তো আসলে মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে, যারা তোমরা আসলে অনলাইনে আমার প্রি রেকর্ডেড কোর্সগুলো কিনতেছো বা কোর্সে আছো, তোমরা প্রায় সময় আমাকে জিজ্ঞেস করো, স্যার নতুন লেকচার কি, নতুন লেকচার কি আপ করবেন না? তো এখন বিষয়টা হচ্ছে কি স্যার, যে ক্রায়ো সার্জারি তো টপিক আর চেঞ্জ হয় নাই। হয়তো আমি সেটা স্ক্রিন শেয়ার করে নিছি, এটা বলতে পারেন যে স্যার স্মার্ট বোর্ডে ক্লাসগুলো আপলোড করতেছেন না কেন, এটা বলা যাইতে পারে। বাট আমি যে স্ক্রিন শেয়ার করে যে কন্টেন্ট গুলো বানাইছি স্যার, সেগুলো কিন্তু খুবই প্রমিনেন্ট কন্টেন্ট। আপনি ওই লেকচার গুলো যদি গো থ্রু করেন, আপনি পরীক্ষার হলে যায় যদি ওই লেকচার যেভাবে বলছি ওইগুলো লেখা দিয়ে আসেন, আপনি 100 আউট অফ 100 পাবেন, এটা আমার গ্যারান্টি ইনশাল্লাহ। ঠিক আছে? তো যারা আপনারা আমাকে বলতেছেন লেকচার পুরাতন নতুন, স্যার এক্সর, তারপরে হচ্ছে এন্ড অপারেশন, ক্রায়োসার্জারি, বায়ো ইনফরমেটিক্স, এগুলো তো আমি বলার সময় এটাই বলবো, বায়ো ইনফরমেটিক্স বলবো, এখানে নতুন পুরাতন কিছু নাই। হ্যাঁ, আইদার ওইটা হচ্ছে যে আমি কিসে নিছি স্যার, স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে নিছি, আর এটা হচ্ছে যে আমি স্মার্ট বোর্ডের মাধ্যমে নিছি। এখন আপনাদের একটা ক্রেজ আছে যে স্মার্ট বোর্ডের মাধ্যমে হইলে খুব ভালো হয়, কিন্তু দিন শেষে আপনি যা দেখবেন আমার কন্টেন্ট কিন্তু সেমই। তো স্মার্ট বোর্ডের গুলো আসলে প্রসেসিং হচ্ছে, এগুলো চলে আসবে খুব তাড়াতাড়ি, প্লে লিস্ট সাজায় দেওয়া হবে। ওকে, বাট এখন আপনাদের যেটা হচ্ছে যে প্লে লিস্ট করা আছে ওইটাও খুবই এফিশিয়েন্ট, ওটা গো থ্রু করলে আই থিঙ্ক আপনাদের কোনো ইস্যু হবে না। তো স্যার আজকের মতো সলভ ক্লাস চ্যাপ্টার 1 এর এটাই হয়ে গেল। আর আমি আরো 2টা নোট দিচ্ছি, একটা হচ্ছে এআই এর নোট দিব, আর আরেকটা হচ্ছে আপনাদের হচ্ছে ন্যানো টেকনোলজির একটা নোট এখনই আমি শর্টলি শেয়ার করতেছি।
তো আগামী উইকের মধ্যে আপনাদের আবার বুধবারে হচ্ছে চ্যাপ্টার 2 এর সলভ ক্লাস হবে। এর আগেও হইতে পারে, বুধবারেই নিব, বুধবারে সলভ ক্লাস নিব এবং খাতাগুলো বুধবারের মধ্যে আপনারা ইয়ের থেকে কি বলে যে যার যার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ থেকে স্যার কালেক্ট করবেন। ঠিক আছে স্যার, তো আজকের মতো এতটুকুই স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা চ্যাপ্টার 1 নিয়ে, কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার। এখন কোশ্চেন অ্যানসারিং সেশন হবে, আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার। কারো কোনো প্রবলেম আছে স্যার? ওকে স্যার স্যার, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহৃত ডাটা এটা কি হবে স্যার? বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত ডাটা এটা আপনি দেখেন, আমি ইয়েতে দিয়ে দিছি, আপনাদের গ্রুপে দিয়ে দিছি। আপনি গ্রুপে আছেন? জি স্যার। গ্রুপে দেখেন, ওইখানে আমি ফার্স্টেই দিছি বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহৃত ডাটা, যেমন জিনোমিক ডেটা, এবং ওইটা সম্বন্ধে কিছু অল্প কথাবার্তাও বলছি। তারপর হচ্ছে ট্রান্সক্রিপ্টোমিক ডেটা, ঠিক আছে, তারপর প্রোটিওমিক ডেটা, এই বিষয়গুলো এগুলো দিয়ে দিছি। এই ডাটাগুলোর জাস্ট নাম লিখলেই হবে, ওকে। এবং বায়ো ইনফরমেটিক্স এর ব্যাপারে আমি একটা পিডিএফ শেয়ার করছি, ওইটাও আপনি গো থ্রু করলে আপনি বুঝতে পারবেন সবকিছু। ঠিক আছে স্যার, আর কারো কোনো কোশ্চেন স্যার? আর একটা কোশ্চেন স্যার? ওকে স্যার, তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।